ভারী কোদালখানা কাঁধের উপর চাপিয়ে পা টিপে টিপে ঘরের দোরগোড়া বেরোয় নিতাই। সাবধানে আশেপাশে একবার তাকিয়ে বাড়ির পেছনের সরু আলপথটা ধরে দ্রুত পায়ে ক্ষেতের দিকে পা বাড়ায় সে। ঠিক এই সময় বাড়ির খিড়কির দরজাটা আস্তে করে খুলে যায়। শোনা যায় কোন স্ত্রী লোকের হাতে চুড়ির রিন রিনে আওয়াজ। হ্যারিকেনের নিভে আসা আলোয় নিতাইকে লক্ষ্য করে বাড়ির বাইরে বেরিয়ে আসে নিতাইয়ের স্ত্রী মালতী। কালো চাদরটাকে নিজের শরীরের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে সে। স্বামীর পথ অনুসরণ করে মালতীর দুটি ভয়ার্ত চোখ। ক্ষেতের ঠিক মাঝখানটায় কাঁধ থেকে ভারী কোদালখানা নামায় নিতাই। তার মনে পড়ে যায় আজ দুপুরের ঘটনাটা। চড়া রোদ মাথায় নিয়ে খেতে কাজ করছিল নিতাই আর তার দাদা হারাধন। গামছা দিয়ে মুখটা মুছে নিতাই বলল, হ্যাঁ রে দাদা, এই বৌদি এখনো আইলো না কেন? খুব খিদা লাগছে যে। মাটিতে একের পর এক কোদালের কোপ বসিয়ে একটু শ্বাস নেওয়ার জন্য থামে হারাধন। বুক ভরে শ্বাস নিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল সে, কি জানি হয়তো এখনই নেমে কাজ কর, দাঁড়ায় থাকিস না, সালা কাজ শেষ কর। ভাইকে কাজের তাড়া দিয়ে ফের ভারী কোদালখানা তুলে নেয় হারাধন। কিন্তু এবারে প্রথম কূপটা মারতে যেতেই একটা জোরালো ধাতব আওয়াজ হলো কোপানো জমিটাতে। ফাঁকা আলপত্রার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ নিতাই। আওয়াজটা তার কানে পৌঁছতেই চমকে ওঠে সে। চেঁচিয়ে বলে, কি রে দাদা, কিসের আওয়াজ হইল? কিছু আছে নাকি ওইখানে? দাদা, এই দাদা। কোপানো জমিটার ওপর মূর্তির মতো দাঁড়িয়েছিল হারাধন। ভাইয়ের চেঁচামেচিতে সম্বিত ফেরে যেন তার। তড়িঘড়ি কোদাল খুরবিগুলো নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে। সব জিনিস গুছিয়ে নিতে নিতে সে বলল, যতই বেলা বাড়ি যাই, তোর বৌদি আইতে পারতেছে না, ছেলেটা ঝামেলা করছে হয়তো। এখন বাড়ি না চাইলে গরম ভাত জুটবে না। বাড়ি যখন। হারাধনের মুখ দেখে নিতাইয়ের বুঝতে কোনো অসুবিধা হলো না যে তার দাদা তার কাছ থেকে কিছু একটা ব্যাপার লুকিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই নিতাই সাজিয়ে নিল একটা ছক। যে ছক অনুযায়ী সে আজ এত রাতে এসে পৌঁছেছে তাদের দুই ভাইয়ের বসত ভিটার পিছনে, এই সবজি ক্ষেতটায়। আশেপাশে একবার চোখ বুলিয়ে কোদাল হাতে তৈরি হচ্ছে সে। বুঝছি, ওই আওয়াজ কান শুন নাই, খুব বুঝছি। ওই আওয়াজ তো এমনি এমনি হয় নাই। ওই আওয়াজ মাটির ভিতরে লুকানো কোনো কলসিরই হইবে। মোর মন তো কয় কোন মোহরে ভরা কলসি হইবে। কথাটা ভেবেই লোভে চকচক করে ওঠে নিতাইয়ের চোখ দুটো। ক্ষিপ্রভাবে কোদালটা দুই হাতে শক্ত করে ধরে জমিতে বিরাট একটা কোপ মারল সে। তারপর আবার একটা, তারপর আবার কোপের পর কোপ মারতে মারতে একসময় ক্লান্ত হয়ে পড়ল নিতাই। কোদালখানা হাত থেকে পড়ে গেল তার। আর জমির যেখানে কোদালটা গিয়ে পড়ল ঠিক সেখান থেকেই নিতাই ফের শুনতে পেল আওয়াজটা। উত্তেজনায় খেপে গেল যেন নিতাই। বন্য পশুর মতো দুই হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলো সে। চকচকে পেতলের কলসিটা তার হাতে ঠেকলো সাথে সাথেই। নিতাই দেখল কলসির মুখটা শক্ত করে বাঁধা একটা মোটা লাল রঙের কাপড়ে। এক টানে কাপড়টাকে ছিঁড়ে ফেলে ছুঁড়ে দিল সে ক্ষেতের অন্য প্রান্তে। খোলা কলসিটার দিকে তাকিয়ে পাগলাটে গলায় হেসে উঠল নিতাই। পাইছি পাইছি পাইছি, মুই পাইছি, মোহরে ভরা কলসি পাইছি গো, মোহরে ভরা কলসি পাইছি। বাপরে বাপরে
পাইছি পাইছি পাইছি। স্বামীর এমন অবস্থা দেখে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা মালতীর মনে কু গেয়ে উঠল। নিতাইকে সামলাতে ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসতে গিয়েও বেরোতে পারল না মালতী। স্বামীর পরিত্রাহী চিৎকারটা শুনে তার কাঁপা কাঁপা পা দুটো আটকে গেল যেন সেখানেই। হ্যাঁ, এই আবার কি? এই এত ধূ আইতাছে কোত্থেকা? মালতী স্পষ্ট দেখল নিতাইয়ের হাতে ধরা পিতলের কলসিটার ভেতর থেকে গল গলিয়ে বেরিয়ে আসছে কালো ধোঁয়া, আর ধোঁয়াশায় ঘেরা দুটো কালো লিকলিকে হাত। হাত দুটোর ছুঁচলো কালো নখ চেপে বসে যাচ্ছে তার স্বামীর দুই কাঁধে। নিতাই এক ঝটকায় কলসিটাকে সরিয়ে দিল নিজের কাছের থেকে। আঁতকে উঠে দাঁড়ায় সে। এবার হে ভগবান, ইয়া কি? কলসিটার ভিতরে এগুলো কি? হে ভগবান, না না, বাঁচতে হইলে পালাইতে হইবে এক্ষুনি। পেছন ফিরে পালাতে যেতেই নিতাই হুমড়ি খেয়ে পড়ে গেল জমির ওপর। পায়ের দিকে তাকাতেই নিতাই আর্তনাদ করে উঠল। এবার নিতাইয়ের পা দুটো জড়িয়ে যাচ্ছে, একটা না দুটো না, কুয়াশার কালো হাতের থাবায়। পিতলের কলসিটার ভেতর থেকে আসছে একটা অদ্ভুত গোঙানির আওয়াজ। টাইনা নিতেছে আমায়। মালতীর নিষ্পলক ভয়ার্ত চোখ দুটো দেখল কলসির ভেতরে তার স্বামীকে টেনে নিচ্ছে কুচকুচে কালো হাতগুলো। নিতাইয়ের সারা শরীরে কিলবিলিয়ে উঠছে হাতগুলো। স্বামীর শেষ চিৎকারটা শুনে ডুকরে কেঁদে উঠল মালতী। জমির ওপর পড়ে থাকা ফাঁকা কলসিটার ভেতর থেকে বেরিয়ে আসা গোঙানির আওয়াজটা আর সহ্য করতে পারল না সে। ঊর্ধ্ব শ্বাসে বাড়ির দিকে দৌড়ায় মালতী। আশেপাশের পরিবেশ ক্রমশ ভারী হয়ে আসছে অন্ধকার কালো ধোঁয়ায়। ধোঁয়ার ধূসরতা এবারে নিতাইয়ের মতো গিলে ফেলবে মালতীকেও। বাড়ির উঠোনের কাছে এসে ডাল সামলাতে না পেরে পড়ে যায় সে। সিমেন্টের দাওয়ায় হাতটা ঠুকে গিয়ে একটা হালকা চিড় ধরে মালতীর হাতের শাখাটায়। কথায় আছে মাঘের শীতে বাঘে কাঁপে। এমনই এক মাঘের কনকনে আবহাওয়ায় শীতুরে হাওয়ায় কাঁপতে কাঁপতে চলেছি মঠ লেনের দিকে। কিশোরীর কুনুইতে গুঁতো দিয়ে বললাম, কি হে কিশোরী, মনে করে নিয়েছ তো? সে আর বলতে ভাইয়া, নইলে উনি ওনার উদ্ভট গল্পগুলো আমাদের বলবেন কেন? এই তোমার জন্যই না উনি ছুটে যান মাঝে মাঝে আমাদের উপর। তোমাকে নিয়ে আর পারলাম না কিশোরী। দুই বন্ধুতে কথা কাটাকাটি করতে করতে এসে পৌঁছালাম তারানাথের বাড়িতে। কড়া নাড়তেই দরজা খুলল চারি। ঘরের ভেতরে পা রাখতেই সে বলল, আমার জন্য বইটা নিয়ে এসেছেন তো কাকা বাবু? আজ আবার ভুলে যাননি তো? কাঁধের ঝোলার থেকে বের করে আনলাম শ্রদ্ধেয় লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়। বইটা পড়তে চেয়েছিল চারি। হাতে বইটা নিয়ে হাসি মুখে বাড়ির ভেতরে চলে যায় সে। বসার ঘরের চৌকিটায় বসে তারানাথ এক মনে কোষ্ঠী বিচার করছিলেন, যেমনটা উনি প্রায় সময়ই করে থাকেন। তবে আজ হলুদ কাগজের উপর তারানাথের হাতের লেখা যেন খুব সাবলীল ছন্দে এগিয়ে চলেছে। আমাদের দেখে মুখ তুলে তাকালেন তিনি। সোনালী ফ্রেমের চশমাটায় তারানাথকে মানিয়েছে বেশ। তিনি হেসে বললেন, গতবার ডাক্তার বাবুর কাছে নিয়ে গিয়ে চশমাটা বানিয়ে এনে তোমরা দুটিতে বড় উপকার করেছো বাপু, বড় উপকার করেছো। না, এই উপকার কোনো অর্থের উপকার নয়। আসলে এই বয়সে তারানাথের পক্ষে বারবার ডাক্তার বদ্যির কাছে ছোটাছুটি করাটা খুব কষ্টকর ব্যাপার। তাই ওনার যাতায়াতের জন্য আমি আর কিশোরী দুজনে মিলে মোটর গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলাম। আর এই সামান্য কাজটাকেই তারানাথ বিরাট উপকার বলছেন। আমি বিনম্র সুরে বললাম তাকে, আরে বাবা রে, ছি ছি ছি, এইভাবে বলছেন কেন আপনি ঠাকুরমশাই? আমি আর কিশোরী কি শুধুমাত্র সময় কাটাতে এতগুলো বছর ধরে আপনার বাড়িতে আসি? আমরা এখানে বরাবর আসি কেননা আপনি আমাদের দুজনকেই খুব স্নেহ করেন বলে। আমি আসি কিছু আষাঢ়ে গল্প শুনতে। কথার মাঝখানে টিপ্পনি কাটার স্বভাবটা বোধহয় কিশোরীর জন্মগত।
ওর ফিচেল হাসিটার দিকে তাকিয়ে কিছু বলতে যাব, এমন সময় বড় একটা ট্রে হাতে বসার ঘরে ঢুকলো চারি। নিন, তাড়াতাড়ি খেয়ে নিন। আজ ঠিক সময়েই এসেছেন, বেশিক্ষণ হয়নি বানিয়েছি। খেয়ে দেখে বলুন তো কেমন হয়েছে। ছোট্ট টেবিলটার উপর তাকিয়ে দেখি সে একখানা কাণ্ডই করেছে বটে চারি। নলেন গুড়ের সুগন্ধে ভরে উঠেছে ঘরটা। অল্প ধোঁয়া ওঠা পায়েসের বাটিখানা হাতে নিয়েই কিশোরী বললে, তাই ভাবি কিসের যেন একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলুম ঘরে ঢোকার সময়। তাহলে এই ব্যাপার, হ্যাঁ? চামচে ভরে পায়েসের স্বাদ নিচ্ছি এমন সময় একটা অপরিচিত গলা কানে এলো। না না, একদম পারবি না, পারবি না, আমার সাথে পারবি না। তোর এত বড় সাহস, লড়বি লড়বি তুই আমার সাথে? কিশোরীর সাথে চোখাচোখি হতেই দুজনে আসন ছেড়ে উঠে দাঁড়ালুম। আমাদের দুজনেরই মনে হয়েছিল তারানাথের বাড়ির সামনে বোধহয় কোনো ঝগড়াঝাটি লেগেছে, কিন্তু সদর দরজার বাইরে বেরিয়ে দেখি বাড়ির দাওয়ায় বসে আছে একটা লোক। উস্কো খুস্কো দাড়ি কোফের জঙ্গলে ঢেকে আছে লোকটা সারা মুখ। একটা কঞ্চি হাতে নিয়ে বসে রয়েছে সে, আর থেকে থেকেই খ্যানখ্যানে গলায় চিৎকার করে উঠছে লোকটা। হাতের পাতলা কঞ্চিখানা দিয়ে হাওয়ায় কোনো অদৃশ্য বস্তুকে সপাং সপাং করে মেরেও চলেছে সে। ও কিছু করবে না বাপু, ও রোজ আসে, এসে বসে থাকে দাওয়ায়। চারি একবার এদিকে আয় তো মা। বলো বাবা, কি হয়েছে? আমার পায়েসের বাটিখানা একবার এনে দে দেখি। তারানাথের কথা শুনে চারি অভিযোগের সুরে বলল, উফ, আজ তুমি ফের ওই পাগলটাকে তোমার সব খাবার দিয়ে দেবে তো বাবা? উফ, আর পারি না। চারি ঘরের ভেতর চলে যেতেই ঈষৎ হাসলেন তারানাথ। বললেন, খাবারের আবার আমার তোমার। আসলে গুছিয়ে বসতে বসতে একরকম অধৈর্য হয়েই কিশোরী বললে, যত সব পাগলের কাণ্ড কারখানা। এই শীতের সন্ধ্যায় একখানা জম্পেশ গল্প শোনান দেখি ঠাকুর মশাই। সদ্য আনা পাসিং শোয়ের প্যাকেটখানা খুলে এগিয়ে দিলাম তারানাথের দিকে। কিছুক্ষণ পর প্রসন্ন চিত্তে সিগারেটের ধোঁয়ার রিংগুলো হাওয়ায় ছেড়ে তারানাথ বললে, আজ তোমাদের এক পাগলের গপ্পই শোনাই, চলো। কি শুনবে তো? তারানাথের প্রশ্নে আমি মাথা হেলিয়ে সম্মতি জানালাম, কিন্তু ওদিকে কিশোরী ফের ফিছলেমি করে বললে, শুধু দেখবেন আপনার পাগলের গপ্প শুনে আমরা যেন আবার পাগল টাগল না হয়ে যাই। হ্যাঁ? জ্বলন্ত চোখে কিশোরীর দিকে তাকিয়ে থেকে গলা খাঁকারি দিলেন তারানাথ, আর তারপর বলতে শুরু করলেন তার জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক অভিজ্ঞতার কথা। সেবার আমায় যেতে হয়েছিল এক ভিন গায়ের উদ্দেশ্যে। বাবার এক বন্ধু বরের নাতির কোষ্ঠীপত্র দিতে গিয়েছিলাম তালপুকুর নামের একটা গ্রামে। সকাল থেকেই মেঘলা ছিল আকাশের রং, তাই আমি ভুলে গেলেও দুপুরে খাওয়া দাওয়ার পর বেরোবার সময় আমার পিসিমা ছাতাখানা আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন। ডিকির ডিকির করে চলতে থাকা বিধু গারোয়ানের গরুর গাড়ির ঠান্ডা ছায়ায় কেমন যেন তন্দ্রা এসেছে, বুঝতে পারিনি। হঠাৎ ঘুমটা ভাঙলো একটা বিকট আওয়াজে আর বিধুর চেঁচামেচিতে। গাড়ি আর যাবে নি গো দাদা বাবু, গাড়ি চাকা বসে গেছে একেবারে। বিধুর চিৎকারে গরু দুটো চমকে উঠেছে ভালোই, ঘন ঘন ডেকে উঠছে তারা। ছাউনির থেকে বেরিয়ে মাটিতে পা রাখতেই বেশ বুঝলাম এদিকটায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে এতক্ষণে। মাথা তুলে দেখি বৃষ্টি থেমে গেলেও আকাশের মুখ তখনও ভার, অর্থাৎ যে কোনো সময় আবার সে কান্নাকাটি শুরু করতে পারে। কোন রকমে কাদা সামলে দাঁড়িয়ে বিধুকে বললাম, কি সর্বনাশ, কিন্তু আমায় যে আজ তালপুকুর পৌঁছতেই হবে। আচ্ছা, এটা কোথায়? এখন আমরা কোথায় আছি? তালপুকুর এখান থেকে কত দূর? বিধু গামছাটাকে মাথায় বাঁধতে বাঁধতে বললে, তা ভালোই দূর হবে দাদা বাবু। আপনি এক কাজ করেন বরং, আজ তো শনিবার, আজ এই শিউরিপুর গ্রামে হাট বইছে। তবে হাটে যাইতে গেলে আপনাকে আর কিছুটা পথ হাইটে যাইতে হবে গো দাদা বাবু। তবে একবার হাটে গেলেই আপনি সেখানে গাড়ি পেয়ে যাইবেন।
সেই গাড়ি করে আপনি দেরি হলেও সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাইবেন তার পুকুর। আর তুমি এভাবে একা একা গাড়ির চাকা তুলতে পারবে? ও আপনি ভাববেন না, এই পথ দিয়েই চাষা ভুষোরা মাঠ থেকে সব বাড়িতে ফেরে কিনা, তারা আইলেই উদ্ধার হবে কোন গাড়ি। খারাপ লাগতেছে গো বাবু, গাড়িটার এই দশা হয়ে আপনার খুব অসুবিধা হয়ে গেল। সে ঠিক আছে, কি আর করা যাবে বলো। আমি এখন হাটের উদ্দেশ্যে রওনা দিই, নইলে ওদিকে অনেক রাত হয়ে যাবে। কালো ঢাউস ছাতাখানা বগল দাবা করে ঝোলা কাঁধে হাঁটতে শুরু করলাম। যেখানে সেখানে বড় বড় ফাটল আর কাদা জমে গ্রামের রাস্তায় হাল একেবারে বেহাল। প্রায় 10 মিনিট ধরে সমানে হেঁটে চলার পর কিছু লোকজনের শোরগোল শুনতে পেয়ে বুঝলাম শিউলিপুর গ্রামের হাটে এসে গেছি। হাটে সবজি ফেরিওয়ালাদের বিকি কিনি তখনও জমেনি তেমন। এক জায়গায় দুটো গরুর গাড়িকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম ওদের একজনকে, এই যে ভাই, তালপুকুর যাবে? কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়োয়ানটাকে কথাটা জিজ্ঞেস করতেই তার মুখ হঠাৎ কাঁচুমাচু হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে দেখলো অন্য গাড়োয়ানটার দিকে। দেখলাম ওই অন্য গাড়োয়ানটাও আমার দিকে তাকিয়ে আছে হাঁ করে। আমি একটু জোর গলায় বললাম, এবার তা ভাই, আমার একটু তাড়া আছে, তুমি কি যেতে চাও নাকি চাও না? দরকার পড়লে আমি তোমায় দ্বিগুণ ভাড়া দিতে রাজি আছি, কিন্তু আর দেরি করলে কিন্তু চলবে না। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, ওদিকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ও যাইবে না বাবু, আমি যাবো। আপনি আপনি আসেন, আপনি এই দিকে আসেন। দ্বিগুণ ভাড়ার কথা শুনে অন্য গাড়োয়ানটা সহজেই রাজি হয়ে যেতে বেশ নিশ্চিন্ত হলাম। হাটের শুরুতেই এক বাদামওয়ালার কাছের থেকে এক ঠোঙা বাদাম কিনে ফিরে এসে দেখি দুই গাড়োয়ানের মধ্যে ফিসফিসিয়ে তর্কাতর্কি চলছে। যাসনি, আরো যাসনি, সন্ধ্যের পর আর ঢুকিস নি ওই গায়ে। আরে পাগল নাকি, ঢুকবো কেন? এই বাইরেই নামাইয়া দিয়া চলে আসুন। তবু ওরা যদি গ্রামের সীমার বাইরে চলে আসে তখন? আরে এখনো তো কোনোদিন আসে নাই, আজও আইবে না। এই চুপ চুপ চুপ, আইতাছে, এই লোকটা আইতাছে, একদম চুপ। ওদের অস্পষ্ট কথাগুলোর যেটুকুও বা আমি শুনতে পারলাম সেটুকুও কিছুই বোধগম্য হলো না। আর আমার দেখেই ওরা দুজন থেমে গেল। আপনি বাদাম ভাজা ভালোবাসেন জানলে মোড়ের দোকানটার থেকে নিয়ে আসতাম না হয়। হ্যাঁ, কিশোরী তো ঠিকই বলেছে, পরের বার নিয়ে আসবো ঠাকুর মশাই। সে না হয় আনবে, তবে এই বয়সে এমন নড়বড়ে দাঁত নিয়ে বাদাম ভাজার স্বাদ কতটা উপভোগ করতে পারবো জানি না বাপু। যাই হোক, ঘটনায় ফেরা যাক। সূর্যালোকের শেষ কিরণটুকু ততক্ষণে আকাশ থেকে মুছে গেছে পুরোপুরি। একসময় একরকম অধৈর্য হয়ে গাড়োয়ানকে জিজ্ঞেস করলাম, উফ, আর কত পথ বাকি? এদিকে যে সন্ধ্যা নামলো ভায়া। এই তো বাবু, এই প্রায় পৌঁছাইয়া গেছি। এই তালপুকুর আর বেশি দূর নাই গো, আর খানিকটা পথ। আচ্ছা, তুমি হরনাথ বিশ্বাসের বাড়ি চেনো ভায়া? বাবার বন্ধু মানে হরি কাকার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে গাড়োয়ানের কাছ থেকে আর কোনো উত্তর পেলাম না। শুধু বুঝতে পারলাম গাড়ির গতি কমে আসছে ধীরে ধীরে। ছাউনির ভেতর থেকে মাথা গলিয়ে বাইরের অন্ধকারটা দেখে ভালো লাগলো না একদম। মনের ভেতরে কেউ যেন বলে উঠল, এই জায়গাটা ভালো নয়। রাস্তার ধারের জংলা ঝোপ, ঝাড়ের ভেতর কেউ যেন অপেক্ষা করছে নিশ্চুপ ভাবে। কিন্তু কেন? কে? কিসের অপেক্ষা জানি না, কিন্তু এই বাবু, আইয়া গেছি। একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল গরুর গাড়িটা। আমি ছাউনির ভেতর থেকে বেরিয়ে এসে আশপাশটা দেখে অবাক হয়ে গেলাম। এই যে একেবারে ধুধু প্রান্তর। গাড়োয়ানের মুখ দেখে মনে হলো লোকটা নিজেও কোনো কারণে বেশ ভয় পেয়েছে।
সে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হে বাবু ভাড়াটা। এ কি, এই অন্ধকারে তুমি আমি কোথায় নামিয়ে দিলে? আমি তো বিশ্বাসদের বাড়ি যাব, আমার বাবার বন্ধু হরনাথ বিশ্বাসের বাড়ি। হে আইকে বাবু, এ আমার গাড়ি গায়েব হয়ে তো চাইবে না বাবু। এ সন্ধির পর এই গায়ে কেউ ঘর থেকে বাইরে বের হয় না। আপনি আপনি হাঁটি হাঁটি সোজাসুজি যান বাবু। এই কিছুটা গেলেই একটা পাকা বাড়ি দেখতে পাবেন। ওটাই ওটাই বিশ্বাসগো বাড়ি। এই বেশি দূর নয় বাবু। কথা না বাড়িয়ে ভাড়া মিটিয়ে দিলাম আমি। জল কাদা ভরা রাস্তাটায় চলতে গিয়ে অসুবিধা হচ্ছে ভালোই। একবার পিছলে পড়লে পরনে ধবধবে সাদা ধুতি পাঞ্জাবির চরম দুর্দশা হবে। একদিকে এত দেরি হয়ে যাচ্ছে, ওদিকে গারোয়ানের কাঁপা কাঁপা গলায় বলা কথাগুলোর মনে পড়ছে খুব। হঠাৎ আশেপাশে নিস্তব্ধতা ভেঙে একটা আর্তনাদ ভেসে এলো খুব কাছ থেকে। গলাটা আমার চেনা, এ হলো গিয়ে সেই গারোয়ান লোকটার গলা। এরকম একটা গ্রামের সীমান্তে আমায় একলা রেখে যাওয়ার সময় তার চোখেও আমি দেখেছিলাম একটা অস্বস্তি, একটা চাপা আতঙ্ক। আগেও বলেছি, যখন আমার বয়স ওই 22 কি 23 ছিল, গ্রামের বটতলায় এক সন্ন্যাসী আমায় একটি বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, যে কারণে আসন্ন যে কোনো বিপদ আমি টের পেয়ে যাই আগে থেকেই। মাধব ঘোষের বাড়ি ও বেতালের গল্প মনে আছে নিশ্চয়ই তোমাদের? হ্যাঁ, মানে ইনি তো সেই সন্ন্যাসী যিনি বলেছিলেন আপনার কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, তাই তো ঠাকুর মশাই? ভালোই মনে রেখেছো দেখছি। তা বেশ, তা বেশ। তো সেই বিশেষ ক্ষমতা প্রয়োগে স্পষ্ট বুঝলাম যে ওই নিঝুম আধারে ঘেরা রাস্তাটায় একা দাঁড়িয়ে আমি একেবারে নিজেই বিপদের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। তখন কি মধুসুন্দরী দেবীর আবির্ভাব ঘটেছিল আপনার জীবনে? না, তবে সেই সন্ন্যাসীর শেখানো গাত্রবন্ধন ক্রিয়া প্রয়োগ করার প্রস্তুতি নিতে নিতেই দেখলাম অন্ধকারে একটা লোক হনহনিয়ে এগিয়ে আসছে আমার দিকে। আপাতত ক্রিয়া স্থগিত রেখে স্বস্তির নিঃশ্বাস নিলাম। ভাবলাম নিশ্চয় কোনো গ্রামের লোকই হবে, তাই লোকটাকে হরি কাকার বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করতে পা চালিয়ে এগিয়ে গেলাম আমি। কিছুটা এগোতেই আধো আলো আধো ছায়ায় রোগা বেঁটে খাটো মানুষটার মুখ দেখতে পেলাম। গ্রামের শেষ প্রান্তে খোদ হরিনাথ বিশ্বাসকে, মানে হরি কাকাকেই দেখতে পেয়ে খুব অবাক হলাম। আমি দেখলাম উনি আমার দিকেই তাকিয়ে হাসছেন। জোর হাতে নমস্কার জানালাম আমি। হরি কাকা, আপনি এখানে? সেই কোন বিকেল থেকে তোমার অপেক্ষায় বসে আছি জানো। শেষে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে এদিকটা এসে দেখি তুমি এখানে অন্ধকারে দাঁড়িয়ে। তা বাবা, তোমার এত দেরি হলো যে? পথে কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, তা হয়েছিল বটে, নইলে কি আর এত দেরি হয়? আগে বলুন তো, আপনি কি করে জানলেন যে আমি আসছি আপনাদের বাড়ি? চিঠি এসেছিল তো। চিঠিখানা পেলাম যে আজ সকালে। হরি কাকার এই কথাটা শুনেই আমি যেন একটা ধাক্কা খেলাম। কেননা বাবা আমার আসার কথা জানিয়ে কোনো চিঠি হরি কাকাকে পাঠাননি। কেননা বাবা এরকম কোনো চিঠি পাঠালে অন্তত একবার হলেও বাবা আমাকে সে কথা বলতেন। আর তাছাড়া হরি কাকার হাব ভাব কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে না আমার। ওনার গলার ঘর ঘরে আওয়াজটা কেমন যেন খুব কানে লাগছে। হাসিটাও কেমন যেন অতিরিক্ত, আর চোখ দুটো জল করছে অন্ধকারে। গারোয়ানের কথা মতো সন্ধ্যের পর ওই গ্রামে কেউ ঘরের বাইরে বেরোয় না, তাহলে হরি কাকা বেরিয়েছেন কেন? তবে কি গারোয়ান ভুল বলল? হরি কাকার পাশাপাশি চলতে চলতে এত সব ভেবে আমি খানিক পেঁচ কষে একটা প্রশ্ন করলাম হরি কাকাকে। তা কাকা, বাড়িতে সব ভালো তো?
নাতির লেখাপড়া কেমন চলছে? এই প্রশ্নটা আবার পেঁচালো হলো কি করে ঠাকুর মশাই? শোনো না চুপচাপ ভাইয়া, সবসময় গল্পের মাঝখানে কথা বলাটা একটা স্বভাব হয়ে গেছে তোমার কিশোরী। আরে আমি আবার কি মানে? না, এবার একটু থামতেই হবে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একেবারে। এই চারিমা, একটু চা দিয়ে যা দেখি এই ঘরে। কথাটা বলে তারানাথকে খানিকক্ষণ চোখ বুজে বসে থাকতে দেখলাম। ওদিকে এই সুযোগে গরম চা জুটে যাওয়ায় খুশিতে কিশোরী থেকে থেকেই আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কিছুক্ষণ পর চারি চা এনে দিতেই তারানাথ ভারী আয়েশ করে চায়ে চুমুক দিলে। তারপরে ফের সোজা হয়ে বসে তাকালেন আমাদের দিকে। কাপ প্লেটের টুংটাং আওয়াজের মধ্যে ফের গম গম করে উঠল ওনার গলা। আমি প্রশ্নটা করতেই বেশ বুঝলাম হরি কাকা এবারে বেশ একটু থতমত হয়েছেন। কেমন আমতা আমতা করে অস্পষ্ট ভাবে উত্তর দিলেন তিনি। হ্যাঁ, সব ভালো, তবে নাতির লেখাপড়ায় সেরকম মন নেই বাবা। তুমি বরং কোনো একটা ক্রিয়া করে দিও, যদি নাতিটার একটু লেখাপড়ায় মতি গতি হয়। কেমন? মতিগতি হবেই বা কি করে? আপনার নাতির বয়স তো মাত্র 2.5 বছর, তার যে এখনো বিদ্যার্জনের সঠিক বয়সই হয়নি। দাঁড়ান মশাই দাঁড়ান, আমি জানি আপনি আমার বাবার বন্ধু হরনাথ বিশ্বাস নন। আগে বলুন তো আপনি কে? হরি কাকা চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন মাঝ রাস্তায়। তার অবয়বটা দেখে আমার মনের মধ্যে ফের বিপদের ঘন্টা বাজতে লাগলো। চারপাশের ভারী পরিবেশে অন্ধকারাচ্ছন্ন হরি কাকার অবয়বটায় হঠাৎ কিছু একটা অসংলগ্নতা লক্ষ্য করলাম, যেগুলো সাধারণ মানব দেহে কখনোই প্রকাশ পেতে পারে না। চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম হরি কাকার জল জলে চোখ দুটোর মাঝখানে থাকা নাকটা বেঁকে যাচ্ছে একটু একটু করে। তার তলায় থাকা ঠোঁট দুটোর হাসির রেখা কান ছুঁয়ে ফেলেছে একেবারে, আর এখন সেই ঠোঁট দুটো ফাঁক হয়ে যাচ্ছে। গজিয়ে উঠছে ধারালো ছুরির ফলার মতো রাশি রাশি দাঁত। আশ্চর্য হয়ে দেখলাম হরি কাকা। না না, হরি কাকা নয়তো। বলা ভালো, ভয়ঙ্কর সেই মূর্তির গোটা অবয়বটাই দৈর্ঘ্য প্রস্থে এখন সমানভাবে বেড়ে চলেছে আমায় ঘিরে, আর যেটা সম্ভব হচ্ছে আমার গাত্রবন্ধন না থাকার ফলে। মূর্তিটা এবার বিশ্রী কর্কশ ভাবে ডেকে উঠল। সেই ডাকে রয়েছে অসহায় শিকারকে সম্পূর্ণ আয়ত্তে আনার বৈশাচিক আনন্দ। আর আমি যেন দাঁড়িয়ে আছি বশীভূত হয়ে সেই পিশাচের করাল গ্রাসের অপেক্ষায়। করাতের মতো দাঁতগুলো আমার মাথা ছোঁয়ার আগেই আচমকা মনে হলো কেউ যেন এক হ্যাচকা টানে আমার অবশ হয়ে আসা শরীরটাকে মাটি থেকে উপড়ে ফেললো। হাতে হাত রেখে বাঁচত, এক্ষুনি মরবি নয়তো। এই আবার কে ঠাকুর মশাই? রোশো বাবু, রোশো, সব বলছি। সবটা তোমাদেরই বলবো। আর কেই বা আছে বলো যার সাথে আমি আমার জীবনের এসব অভিজ্ঞতার কাহিনীগুলো ভাগ করে নেব? ধৈর্য ধরে শোনো। কিছুই বুঝতে পারলাম না কোথা থেকে কি হলো। কেই বা এলো আর অবন করে টেনে সে আমায় কোথায় নিয়ে গেল। শুধু বুঝতে পারলাম জল কাদা ভরা কোনো একটা জায়গায় মুখ থুবড়ে পড়ে আছি আমি। আমার সর্বাঙ্গ একেবারে ভিজে একসা, পায়ে জড়িয়ে গেছে কিছু লতানো গুল্ম। খুব কষ্টে মাথাটা তুলে দেখলাম বাঁ হাতের কনুই থেকে রক্ত ঝরে পড়ছে অনবরত। সেইখানটায় হাত দিয়ে কুঁকিয়ে উঠলাম আমি, আর সাথে সাথে একটা শিরিঙ্গে হাত আমার মাথাটাকে চাপ দিয়ে নিচে নামিয়ে দিল। একটা ফিসফিসানি শুনতে পেলাম কানে। মাথা তুলিস না, করিস না চেঁচামেচা,
টের পেলে ওরা চিবিয়ে খাবে কাঁচা। খুঁজছে শিকার, ওরা সবাই তোকে চায়। দেখ সামনে ওরা মানুষ মেরে খায়। পাগলাটে গলার ফিসফিসানিটা আসছে খুব কাছ থেকে। সামনে তাকাতেই দেখলাম এখন সেখানে কেবল একটাই মূর্তি নয়, প্রায় 15-20টা কালো মূর্তি দাঁড়িয়ে আছে। তারা সবাই কিছু যেন খুঁজে চলেছে। ওদের প্রত্যেকের মুখগুলো বিভৎস হিংস্র, শিকারকে গিলে না খেতে পারা অবধি যেন তাদের শান্তি নেই। ড্যাব ড্যাব করে তাকাচ্ছিস যে? কিরে, সুন্দর দেখতে না? হঠাৎ খ্যাক খ্যাক করে হেসে বলা কথাগুলো শুনে আমি ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাই, কিন্তু না, কিছুই নেই সেখানে। কোত্থেকে আসছে এই পাগলাটে গলাটা? মাথাটা সামনের দিকে ফেরাতেই ভয়ে আঁতকে উঠলাম আমি। এ কি? এটা কি? কে তুমি? কি নাম তোমার? এই গ্রামেই থাকো? লোকটার উচ্চতা বেশি নয়, খাগড়া কাঠির মতো চেহারা তার। পরনে ছেঁড়া একটা ফতুয়া আর ময়লা ধুতি। মাথায় ওই লালচে কাপড়ের ফেটটিটার কারণে প্রথমে আমার লোকটাকে ডাকাত বলে মনে হয়েছিল। সারা মুখে ছড়িয়ে থাকা খোঁচা খোঁচা দাড়ি গোফে একবার হাত বুলিয়ে আমার দিকে তাকালো লোকটা। টকটকে লাল চোখগুলো হঠাৎ কুঁচকে গেল লোকটার ফিঁচেল হাসিটার কারণে। হাসি আর যেন থামছে না তার। রকম সকম দেখে একেবারে পাগল বলেই মনে হলো আমার তাকে। নাম জিজ্ঞেস করলাম, এতে হাসার কি আছে? তুমি কি পাগল নাকি? আমি পাগল, আমি পাগল। যেদিন আসি এখানে হয় খুব শোরগোল। আমার বাড়ি গ্রামের বাইরে, এই জঙ্গল। গ্রামের লোকে তাই ডাকে জগা পাগল। জগা পাগলকে দেখে প্রথমে ভয় পেলেও বুঝলাম এ মানুষ ভালো। সামনে ঘুরে বেড়ানো বিভীষিকাগুলোর সম্বন্ধে জিজ্ঞেস করাতেও বলল, পরশু রাতে ফেটেছিল বিশ্বাসদের ক্ষেত। কলসি থেকে বেরিয়েছিল এরা সব প্রেত। বিশ্বাসদের ক্ষেত মানে হরনাথ বিশ্বাসের কথা বলছো? সন্ধ্যার পর কেউ বেরোলে পরে প্রাণ নিয়ে আর আসে না ফিরে। বেরিয়েছিল হরনাথের ছোট ছেলে সে রাতে। কোদাল দিয়ে শুরু করে মাটি খুঁড়তে। কলসিখানি টেনে টুনে বের করলে যেই প্রেত ভর্তি কলসিখানি গিলে ফেললে তাকে। গিলে ফেললো কলসিটা? আচ্ছা, তুমি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে ভাই? আরে আমি যে হরিকাকার সাথে দেখা করতে এসেছি এই গ্রামে, ওনার বড় নাতির গোষ্ঠীপত্র নিয়ে। ছোট শিশুটির যে ঘোর বিপদ ঘনিয়ে এসেছে। ওই প্রেতেরা রূপ পাল্টে চীনা মানুষ হয়ে মায়ায় বেঁধে তোমাকে সঙ্গে নিয়ে যাবে। রাতের বেলা তাই বেরিও না কোমোটে, বিপদ হবে তোমার, যিনি রেখো বটে। হরিকাকার বড় নাতি গোপালের কোষ্ঠী বিচার করতে গিয়ে বুঝতে পারি যে একটি অশুভ যোগের কারণে শিশুটির আকস্মিক প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। কবচ ধারণ না করলে সেই যোগ ফলিত হতে আর বেশি দেরি নেই। ঝোলার ভেতর হাত চালিয়ে দেখে নিলাম কবচ আর কোষ্ঠী পত্রটা এখনো অক্ষত রয়েছে। মানে এভাবে বলা সম্ভব? কোনো শিশুর মৃত্যু সম্বন্ধেও ভবিষ্যৎবাণী আদেও করা যায় জ্যোতিষ ঠাকুর?
সঠিক গোষ্ঠী বিচারের সূত্রাবলী জানা থাকলে আর গুরুর আশীর্বাদ ধন্য হলে নিশ্চয়ই করা যায়। এখন তো আর গোষ্ঠীও লাগে না। এই যেমন তারানাথ একটু ঝুঁকে এগিয়ে এলো আমার বন্ধু কিশোরী সেনের দিকে। চশমার ভেতরে তার ঘোলাটে চোখ দুটো জ্বলে উঠল যেন। তখন তোমার বয়স 4। বাড়ির হেসেলে আগুন লেগে যায় হঠাৎ, তুমিও হেসেলে ছিলে মায়ের কোলে। কোন রকমে সে যাত্রায় প্রাণে বেঁচে যাও, যেহেতু ওটা কোনো মৃত্যুযোগ ছিল না, ভাড়া ছিল, বড় ভাড়া। কথাগুলো শুনে কিশোরীর মুখের অবস্থাটা দেখে আমি হেসেই ফেললাম। তারানাথের এই অত্যাশ্চর্য ক্ষমতার ব্যাপারে আমি সেই প্রথম দিন থেকে, যবে প্রথমবার মটলেনে তারানাথের বাড়িতে এসেছিলাম, সেদিন থেকেই অবগত। কিশোরী ভ্যাবাচেকা ভাবটা কাটিয়ে বললে, ধন্য আপনার ক্ষমতা ঠাকুর মশাই। এবারে গল্পটা বলুন তো। তারানাথ একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার বলা শুরু করে, আর আমরাও আবার পাড়ি দিলাম গল্পের সেই রহস্যময় দুনিয়ায়। গাত্র বন্ধনের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম আমি এবারে। আগের বার গাত্র বন্ধন ক্রিয়া অসম্পন্ন রাখায় সে যে কি বিভৎসতার মুখোমুখি আমায় দাঁড়াতে হয়েছিল, সে যে দাঁড়িয়েছে একমাত্র সেই বুঝবে। উপযুক্ত প্রস্তুতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমায় যেতে হবে ওই প্রেতেদের উৎসস্থলে। জগা পাগলার কথা মতো বিশ্বাসদের খেতে, না হলে আমি এই প্রেতেদের কোনোভাবেই শনাক্ত করতে পারছি না। আর তা না পারলে আমি এই গ্রামকে প্রেত মুক্ত করতেও পারবো না। তবে একটা ব্যাপার ভেবে অনেকক্ষণ থেকে মনের ভেতরে একটা খটকা লেগেছিল। সেটা দূর করতে লোকটাকে জিজ্ঞেস করলাম, আর তুমি তুমি যে এরকম বনে বাজারে ঘুরে বেড়াও, তোমার ভয় করে না ওদের? লোকটা ফের খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। হাসতে হাসতেই হাতের বুড়ো আঙুলটা আমার মুখের সামনে এনে নাচাতে লাগলো সে। আমাকে কিচ্ছু করে না রে, কিচ্ছু করে না। আমার কি আছে? নাই কোনো কাছের মানুষ, নাই কোনো মায়া। ওরা কি আর আমার কাছে আসে? না 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 না, ওরা মারায় না আমার ছায়া। আমাকে কিচ্ছু করে না রে, কিচ্ছু করে না। উত্তরটা খুব একটা স্পষ্ট হলো না আমার কাছে। আর দেরি না করে ঝোলাখানি কাঁধে চাপিয়ে উঠে দাঁড়ালাম এবার। অমনি দেখি জগা পাগলা ছড়া থামিয়ে জুলজুল করে তাকিয়ে আছে আমার দিকে। ও দৃষ্টি দেখে কেমন যেন মায়া লাগলো। কাঁধে হাত রেখে বললাম, চলো তো দেখি ভাই, আমায় নিয়ে চলো বিশ্বাসদের জমিতে। ওই যে তুমি বললে না কোথায় যেন মাটি ফেটে কলসি বের হয়েছে, নিয়ে চলো আমায় এক্ষুনি, নাহলে দেরি হয়ে যাবে। ভয় নাই নাকি তোর মনে? চিবিয়ে খাবে তোকে ওরা এক্ষণে। না, অমনটা হবে না। ওরা যেমন তোমার ছায়া কিছুতেই মারায় না, এখন ঠিক তাই হবে। আমারও ছায়া ওরা আর মারাবে না। আর ভুলেও যদি মারায়, এত কথা বলার সময় নেই, দেখোই না এখন কি হয়। চলো। জগা পাগলা ভ্রু কুঁচকে উঠে দাঁড়ায়। হাতে হাত রেখে ফের রাস্তার ওপরে এসে দাঁড়াই আমরা। আর তখনই হলো আশ্চর্য ঘটনাটা। আকাশে অন্ধকার তখনও জমাট বাঁধা। সেই আকাশের নিচে ঘুরে বেড়ানো অন্ধকারময় প্রেত মূর্তিগুলোর বিকৃত মুখ আমাদের দেখে কোথায় উবে গেল যেন। নিমেষের মধ্যে মিশে গেল হাওয়ায়, যদিও থেকে গেল একটা চাপা গোঙানির আভাস। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম, মন দিয়ে অনুভব করার চেষ্টা করছিলাম সেই চাপা গোঙানির ভেতরের অব্যক্ত কথাগুলো। কি চায় ওই প্রেতগুলো? কোথা থেকে এসেছে ওরা? কি এদের উদ্দেশ্য? জগা পাগলার খ্যানখ্যানে গলায় মনোসংযোগের চিড় ধরল। গিলে খেতে এলো রে,
সরে আয় রে। চোখ খুলতেই প্রত্যক্ষ করলাম বিরাট হাঁ করে ধেয়ে আসছে আমার দিকে একটা প্রেত মূর্তি। কি অসম্ভব জিঘাংসা তার চোখে মুখে, কর্কশ ভাবে গুঙাচ্ছে সে অন্ধকার মুখগহ্বরটা। কি অপরিসীম খিদে সে প্রেত মূর্তির। তবে আর বেশিক্ষণ নয়, প্রেতটার পচন ধরা কালো হাত দুটো আমার মুখের দিকে এগিয়ে আসতেই আমি সেই বিভীষিকার প্রাণহীন চোখে চোখ রেখে গর্জে উঠলাম, তিষ্ঠ, তিষ্ঠ, তিষ্ঠ। আর সাথে সাথেই টুকরো টুকরো হয়ে চৌচির হয়ে গেল সেই ভীষণ মূর্তি। রক্ত জল করা আর্তনাদটা মনে পড়লে এখনো গায়ের লোম খাড়া হয়ে ওঠে আমার। গাত্রবন্ধনের সুরক্ষিত বলয়ের মধ্যে আমার ক্ষতি করা কোনো অপশক্তির সাধ্য নয়। চলো তাড়াতাড়ি এবার ভাই। লক্ষ্য রাখ আমার দিকে, চলে আয় পায়ে পায়ে, নিয়ে যাব বিশ্বাসদের খেতে। পেছন পেছন আয় আয়। তালপুকুর গ্রামের সীমারেখা ও সংলগ্ন জঙ্গলটাকে পিছনে ফেলে অনুসরণ করলাম জগা পাগলাকে। লোকটা পাগল হলেও ওর ওই কথা বলার ছন্দটা ভালো লেগেছিল আমার। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা প্রেত মূর্তিগুলোর মরা গুঙানি কানে লাগছে বড়, আর থেকে থেকেই করাতের মতো দাঁতগুলোকে ঘষে ঘষে বিচ্ছিরি সব শব্দ উৎপন্ন করছে ওরা। শিকার সামনে থাকা সত্ত্বেও নিজেদের অভীষ্ট সাধন না হওয়ার বৃথা আস্ফালন করছে তারা। আমার মনে যে প্রশ্নটা আগেও ছিল, সেই প্রশ্নটা এখন আরো একবার প্রকট হলো যখন আমি দেখলাম জগা পাগলা আমার চারপাশে থাকা গাত্রবন্ধনের বলয়ের বাইরে থেকেও এত সহজে ওই মারক প্রেতেদের মাঝখান দিয়ে উদাসীন ভাবে চলেছে কেমন করে। বাড়ি ঘরহীন মানুষটা ওই প্রেতেদের হাত থেকে দুটো গোটা রাত নিজেকে বাঁচিয়ে রাখলো কেমন করে। তারপর গেলেন বিশ্বাসদের খেতে, আর গিয়ে কি দেখলেন? তারানাথ চোখ থেকে ভারী চশমাখানা খুলে সেটাকে খাপে রেখে এলোমেলো উজ্জ্বল হলুদ রঙের কোষ্ঠীগুলোকে গুটিয়ে রাখতে শুরু করলেন। একটা দীর্ঘ শ্বাস ফেলে কিশোরীর দিকে তাকালেন তারানাথ। চাপা গলায় উনি বললেন, বাড়িটা দাঁড়িয়ে আছে চুপচাপ। প্রাণের সব অস্তিত্ব সেই বাড়ি থেকে লোপ পেয়েছে। ক্ষেত ভিটে সব কিছু যেন কোনো প্রবল ঝড়ের সম্মুখীন হয়ে তছনছ হয়ে গেছে। একতলা পাকা বাড়িটার সদর দরজাটা ভেঙে ঝুলে রয়েছে। জানলাগুলোর পাল্লায় থাকা দাগগুলো হয়তো কোনো বিভৎস অপশক্তির দাঁতের কামড়। হেসেলের ভাঙা উনুনখানা অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে ভেঙে পড়া জানলাটার ওপারে। খিড়কির দুয়ারের পাশে পড়ে রয়েছে কয়েকটা ভাঙা শাঁখা পলার টুকরো। উঠোনের উপরে পড়ে থাকা ধুলো বালি সামান্য হাতে নিয়ে চোখ বুজে মনোসংযোগ করি। উপযুক্ত মুদ্রা ধারণ করে মনকে নিয়ন্ত্রণে এনে আদেশ দিই তাকে। কি ঘটেছিল, কি ঘটেছিল এ স্থানে? আমায় দর্শন করাও। দর্শন করতে চাই এই স্থানের অতীত। কোদাল হাতে ও কে? ও যে নিতাই, হরিকাকা ছোট ছেলে। পেছনে ও মালতী না? মাটি খুঁড়ছে। কেমন অস্বাভাবিক যেন নিতাইয়ের আচরণ। ওটা কি? একটা কলসি। পিতলের কলসিটার মুখটা একটা লাল কাপড়ে বাঁধা। নিতাই কাপড়টা একটানে খুলে ফেলছে। কলসির মুখটা খুলে যাচ্ছে ধীরে ধীরে। কি ওগুলো? কি কিলবিলিয়ে কারা বেরিয়ে আসছে কলসির ভেতর থেকে? নিতাই চিৎকার করছে, ছটফট করছে। কি
কি বলছে ও? এ তো কোনো সাধারণ প্রেত নয়, হতেই পারে না। নিতাইকে গিলে এবার কালো অবয়বগুলো ধেয়ে আসছে মালতীর দিকে। মালতী অসহায় ভাবে ছুটছে বাড়ির দিকে। ওটা তো খিড়কির দুয়ার। মেঝেতে পড়ে গিয়ে কাঁপছে মালতী। আর এবার যে ওরা মালতীর মাথাটা মুচড়ে মালতীকে শেষ করে এবার পাতালের শয়তানগুলো ঢুকছে বাড়ির ভেতরে। দ্রুত পরিবর্তন করছে নিজেদের মালতীর রূপে, অবিকল মালতী। আর এবার ওদের লক্ষ্য ভেতরে শোবার ঘরখানা, যেখান থেকে একটা 2.5 বছরের শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে। কি নৃশংস ওই পাতালের শয়তানগুলো। পাতালের শয়তান আবার কারা? ওই উঠানে বসে আছে যারা? জগার কথা শুনে আমার মনোসংযোগ বাধাপ্রাপ্ত হলো। চোখ খুলতেই বিশ্বাস বাড়ির উঠোনের দিকে তাকালাম আমি। গাত্রবন্ধনের কারণে যতই সুরক্ষিত থাকি না কেন, সামনের দৃশ্যটা দেখে বুক কেঁপে উঠল আমার। কথাটা বলতে গিয়ে লক্ষ্য করলাম তারানাথের গলাটা কেঁপে উঠল সামান্য। আমি তার থমথমে মুখটার দিকে তাকিয়ে বললাম, কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম উঠোনে সারিবদ্ধভাবে বসে রয়েছে হরি কাকা, হারাধন দাদা, নিতাই, মালতী, আর এক কোণে একটি 2.5 বছরের শিশু কোলে বসে রয়েছে বৌদিদি। প্রত্যেকের চোখে মুখে দারুণ জিঘাংসা। তরতাজা দুটো শিকারকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁতে দাঁত ঘষে চলেছে ওরা। আমি ওদের দিক থেকে মুখ সরিয়ে নিলাম, জগার দিকে ফিরে জিজ্ঞেস করলাম, তার আগে আমার একটা প্রশ্ন আছে, করবো ঠাকুরমশাই? একটা কেন, 2, 3, 4 প্রশ্নের পর প্রশ্ন করতে থাকো তুমি। ঘটনাটা আর শেষ করতে দিলে না। সে হবে গল্প শেষ, না হয় আজ রাতটা থেকে যাবো এখানে। তার আগে আপনি বলুন তো, আপনি সে রাতের এত সব ঘটনা এত নিখুঁত ভাবে দেখতে পেলেন কি করে? যেন চলচ্চিত্র দেখছেন বলে মনে হলো। তারানাথ কথাটা শুনে মুচকি হেসে হাতের তর্জনীটা তুলে আমার দিকে তাক করে বললেন, ওই তোমার বন্ধু জানে বিষয়টা। প্রথমবার বিভূতি এখানে একা এসেছিল এমনি গল্প করতে আমার সাথে। কথায় কথায় বলেছিলাম ওকে ব্যাপারটা। সেটা হলো চন্দ্রদর্শন। সে আবার কি? এ হলো গিয়ে এক বিশেষ ক্ষমতা, যার প্রয়োগে ভূত, ভবিষ্যৎ, বর্তমান একেবারে ওই যে কি যে বলে না, ওই যে হ্যাঁ, চলচ্চিত্রের মতো চোখের সামনে ভাসে। তবে এর জন্য শান্ত মন এবং কঠোর অভ্যাসের খুব দরকার। তোমায় পরে সবটা বলবো কিশোরী, এখন গল্পটা শোনা যাক। ঠিক আছে তাহলে ঠাকুরমশাই, আমার আর কোনো প্রশ্ন নেই। এবারে বলুন, কি জিজ্ঞেস করলেন ওই জগা পাগলাকে? ততক্ষণে চারিদিকের আধার কিছুটা পাতলা হয়ে এসেছে। সরু আলপথ বেয়ে জগা পাগলা আর আমি চলেছি ক্ষেতের দিকে। এটাই বিশ্বাসদের ক্ষেত। হরিকাকার বড় শখের সবজির ক্ষেত। বয়স হয়ে যাওয়ায় এই ক্ষেতের সমস্ত কাজ ভাগ করে নিয়েছিল তারা 2 ছেলে। বাঁকুড়ায় আমাদের দেশের বাড়িতে প্রায়ই যাতায়াত ছিল হরিকাকার। সঙ্গে নিয়ে আসতেন রকমারি সবজি। যে সময় যেই শাকসবজি হয় তাই ঝুড়ি ভরে আনতেন আর নামিয়ে রাখতেন হেসেলের বাইরে। মা ঠাকুমার উদ্দেশ্যে বুড়ো হেসে হেসে বলতেন, কচি বালনের শিশানে ছিল মা, ভালো করে রাইন্দে ছেলে পিলেটে খাইও কেমন। গতবারে বাড়িতে এসে যখন বাবার কাছে জানতে পারলেন আমার জ্যোতিষ চর্চার ব্যাপারে, তখন ওনার বড় নাতির মানে হারাধন দাদার ছেলের গোষ্ঠী বিচারের কাজটা উনি আমায় দিয়েছিলেন। ঈশ্বর,
যার কোষ্ঠীপত্রটা রয়েছে আমার ঝোলার ভেতর, সেই ছোট শিশুটার মৃত্যুযোগের নির্মম ভাড়া কাটাতেই এসেছিলাম আমি আজ এই গ্রামে। হরিকাকার পুরো পরিবারের এমন পরিণতি দেখে মন দুর্বল হয়ে আসছিল ক্রমশ। তবুও চোয়াল শক্ত রেখে বুকে বল নিয়ে জগাকে জিজ্ঞেস করলুম, সে অভিশপ্ত কলসিটা কোথায়? জগা পাগলা একদিকে দাঁড়িয়ে নিজের উস্কো খুস্কো চুলওয়ালা মাথাটা চুল করছিল। আমার কথা শুনে হনহনিয়ে হাঁটা মারলে সে বিশ্বাস বাড়ির পেছনের সরু আলপথটা বেয়ে ক্ষেতের মাটির প্রশস্ত ফাটলটার ভেতর সামান্য বেঁকে পড়ে রয়েছে একটা কলসি। মাঝারি আকারের পেতলের কলসিটাকে ধরতে গিয়েও ধরলাম না আমি। এতে গাত্রবন্ধনের প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল, আর তার প্রয়োজনও নেই, কেননা সেটার মুখ থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়ার কটু গন্ধটা প্রমাণ করে দেয় যে আমি একটুও ভুল করিনি। ওই পাতালের শয়তানগুলোর আসল পরিচিতি শনাক্ত করতে। এরা পাতালের অতলে থাকা অভিশাপ, ঘোর অমানিসা বহন করে। অন্তহীন খিদে নিয়ে ঘুরে বেড়ানো এই প্রেতেদের দলকে বলা হয় পাতাল নিশি। ভয়াবহ এদের হিংস্রতা, বুঝলে? পরিচিত ব্যক্তির রূপ ধারণ করে নিজেদের কুটিল মায়াজালে বেঁধে ফেলে শিকার ধরে এই চতুর প্রেতের দল। তবে এদের সমস্ত জারিজুরি শুধুমাত্র সূর্যাস্তের পর আর সূর্যোদয়ের আগে পর্যন্ত বিরাজ করে। কলসির ভেতর থেকে বেরিয়ে আসা বিশ্রী ধোঁয়াশার উৎস পাতাল রাজ্যের 7টি স্তরের একদম প্রথম স্তরে, যার নাম অতল। সেই অতল স্তর থেকে আগত এই পাতাল নিশীদের নিয়ন্ত্রণ করত একমাত্র সেই কলসের মুখে বেঁধে রাখা কাপড়ের বাঁধনটা। চন্দ্র দর্শনের মাধ্যমে আমি সেটা দেখেছি। কাপড়টা খোলা মাত্রই নিতাইকে ক্ষেতের বাইরে ছুঁড়ে ফেলে দিতে, আর পরক্ষণে কলসিটার ভেতর থেকে বেরিয়ে এসেছিল পাতাল নিশীদের দল। অর্থাৎ ওই লালচে কাপড়টাই পাতাল নিশীদের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র কবচ। এর অর্থ পাতাল নিশীদের দমন করার একমাত্র উপায় ওই লাল কাপড়টাকে খুঁজে বের করা, আর কবচের শক্তি প্রয়োগ করে পাতাল নিশীদের আবার তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া। আর কাপড়টাকে আবার শক্ত করে কলসির মুখে বেঁধে দিয়ে কলসিটাকে মাটির অনেক গভীরে পুঁতে দিয়ে পাতাল নিশীদের ফিরে আসার পথ চিরকালের মতো বন্ধ করা। তুমি ঠিকই বলেছ বিভূতি। বুদ্ধির সাথে তন্ত্রের প্রয়োগ তুমি অবশ্যই করতে পারবে, এ আমার স্থির বিশ্বাস। সে না হয় হলো ঠাকুরমশাই, কিন্তু আমার মনে যে আবার একটা প্রশ্ন এসেছে। এত বছর কলসিটা তাহলে কোথায় ছিল? যে জমিতে সারা বছর নানান চাষাবাদ হয়, সে জমির তলায় ওই কলসিটা এতদিন কোথায় ছিল? হঠাৎ আজ ওই কলসিটা কোথা থেকে এলো? তোমার প্রশ্ন এটাই তো, কিশোরী? হ্যাঁ, কিন্তু আপনি মানে তোমার যুক্তিবাদী মনকে কেমন অনায়াসে পড়ে ফেললাম বলো হে। শোনো, আমার যতদূর মনে হয় এই পাতাল নিশীদেরকে কোনো এক শক্তিশালী তান্ত্রিক অনেক বছর আগে এই কলসির ভেতরে বন্ধ করেছিল। এরকম উদ্দেশ্য কোনো তান্ত্রিকের তখনই থাকতে পারে যখন সে চাইবে পাতাল লোকের প্রত্যেকটি স্তরে নিজের আধিপত্য বিস্তার করতে, যেটা আদৌ সম্ভব নয়। কিন্তু লোভ বড় বিষম বস্তু। সেই তান্ত্রিক অতলে বসবাসকারী ওই পাতাল নিশীদের হারিয়ে পৌঁছবে অতলে। সেই স্তরের সকল পাতাল নিশি হয়ে যাবে তার হাতের পুতুল।
এরপর সে ধীরে ধীরে এগিয়ে যাবে পাতাল লোকের দ্বিতীয় স্তরে, এর নাম বিতল। আর এভাবেই আপনি এরকম কোন তান্ত্রিককে চাক্ষুষ করেছেন কোনোদিনও? হ্যাঁ, অতি অবশ্যই, তবে নিজে কোনোদিনও ওই দুঃসাহস করিনি। ত্রিভুবনের ভুলকেই নিজের তন্ত্র চর্চা সীমাবদ্ধ রেখেছি। কেন বিভূতি, তুমি করতে চাও নাকি সেই সাধনা? কে কদাপি নয় ঠাকুর মশাই, কৌতূহল হলো তাই আর কি। বেশ বেশ, এবার আমার মনে হয় ওই তান্ত্রিকের করা ক্রিয়া ক্ষমতা হারিয়ে ফেলতেই কলসির ভেতর আটকে থাকা পাতাল নিশীদের দল বেরিয়ে আসতে পেরেছে মাটি খুঁড়ে। আর কোন তান্ত্রিক কৃত ক্রিয়ার ক্ষমতা কখন হারায় তা জানো কি? না, জানি না, আপনি বলুন না দয়া করে। যখন সেই তান্ত্রিকের মৃত্যু হয়। যাই হোক, তখন আমি দিশেহারা হয়ে খুঁজে চলেছি সেই লাল কাপড়ের টুকরোটাকে, আর তখনই হঠাৎ জগা পাগলা আমার সামনে উপস্থিত। সময় পেরিয়ে গেল না কতই, ভোর হবে যে এখনই। খাবার খুঁজতে হবে, আমি এখন বেরোই। তাহলে এখন দিন আমায় বিদায়। এই না, তুমি যেও না কোথাও। আমি এই গ্রামে আগে কোনোদিনও আসিনি যে ভাই। আচ্ছা, তুমি থাকলে আমার পথ ভুল হবে না। তোমার খিদে পেয়েছে বুঝি? দাঁড়াও, এই নাও ধরো, এই চিড়ে মুড়িটা ওই গুড়টুকু দিয়ে মেখে খেয়ে নাও। আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও। জগা পাগলা কোপানো মাটিটার মধ্যেকার ফাটলটার পাশেই বসে পড়ে খেতে লাগলো মহানন্দে। আর অমনি আমার দুই চোখ চলে গেল জগা পাগলার কপালে। ওই ময়লা কাপড়ের ফেটিটা কি আসলে সেই কলসির বাঁধনের কাপড়টা? মানে পাতাল নিশীদের আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার একমাত্র কবচ? ঠিক ধরেছ একদম। আমার মনে থাকা ওই একটা প্রশ্নের উত্তর আমি এবারে পেয়ে গেলাম। অজান্তেই নিজের মাথায় সেই লাল কাপড়ের টুকরোটাকে বেঁধে নেওয়ার ফলেই পাতাল নিশীদের দল ভয় পায় জগা পাগলাকে। তার কাছে গিয়ে বললাম, তুমি আমাকে তোমার ওই মাথার বাঁধনখানা দেবে ভাই? চিড়ে মুড়ি কচমুচিয়ে খেতে খেতে এক গাল হেসে জগা পাগলা বলল, পছন্দ হয়েছে ফেটটিটা? আগে বলবি তো। ময়লা যদিও কাপড়টা, এই নে হাতটা বাড়াতো। পূর্ব দিক থেকে উদিত পবিত্র সূর্যালোকের ছোঁয়ায় কবচটা হাতে ধরে বুঝলাম এই কবচ অতি শক্তিশালী। কোন তন্ত্র মতে নির্মিত ফলত এই কবচের গুণ অপরিসীম। তাই এর নির্মাতা সেই তান্ত্রিক জীবিত না থাকায় কলসি হয়তো মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে, কিন্তু কবচ এখনো নিপুণ এবং অটুট। তবে এরপর যা হলো, সকাল হতে না হতেই একটা শোরগোল শোনা গেল। বিশ্বাসদের ক্ষেত থেকে গ্রামের বুকে অবস্থিত প্রাচীন বটগাছটা স্পষ্ট দেখা যাচ্ছে। সকালের কাঁচা নরম রোদের তাপে শরীর এবং মন দুই বেশ চনমনে হয়ে উঠেছিল আমার। জগা পাগলাকে সঙ্গে নিয়ে চললাম সেদিকে। কিছু লোককে আর কয়েকজন মেয়ে মহিলাদেরও দেখা যাচ্ছে বিরাট বটগাছটার তলায়। বলাই বাহুল্য ওরা মানুষই। পবিত্র সূর্যের আলোয় দাঁড়িয়ে থাকতে পারছে যারা, তারা আর যাই হোক পাতাল নিশী কখনোই নয়। বাচু বড়াল, আগে পয়সা আসি কথা। নকুল দাস, আসি কথা। চমকি রানী, হারান বেড়া, আসি কথা। ফর্সা হৃষ্টপুষ্ট চেহারা ছেলেটাকে এক নজরে দেখেই বুঝলাম লোকটা এ গ্রামের কোনো মাতব্বর বটে। স্কুলে যেমন শিক্ষকগণ প্রত্যেক ছাত্রদের নাম ধরে ধরে ডেকে বাঁধানো খাতায় চিহ্ন দেয়, ঠিক তেমনি বটগাছটার তলায় শান দেওয়া বেদিটাতে বসে সেই মাতব্বর চেহারার লোকটা একখানা খাতা খুলে বসে রয়েছে সামনে তাকিয়ে।
একে একে ছেলে পুরুষ মেয়ে মহিলা প্রত্যেককে নাম ধরে ধরে ডাকছে লোকটা। তাতে পুরুষরা চেঁচিয়ে আর নারীরা ঘোমটার আড়াল থেকে অতি সংক্ষেপে নিজের জীবিত উপস্থিতি জানিয়ে দিচ্ছে সেই লোকটাকে। জগা পাগলা আমার কানের কাছে এসে বলল, এনার নাম নৃপতি হালদার, কোন কালে ঠাকুরদা ছিল জমিদার। ইনি গ্রামের প্রধান, সবার কর্তা। কেউ কয় না এনার মুখের ওপর কথা। বুঝলাম, গ্রাম প্রধান নৃপতি হালদার এইভাবেই কয়েকজনের নাম ধরে ডাকার পর হাতের খাতাটা বন্ধ করে দিয়ে গলা খাঁকারি দিয়ে বলে উঠল, এই নিয়ে আজ আমরা 32 জন বেঁচে আছি এই গ্রামে। বিশ্বাসদের সাথে যা হলো, না জানি কবে এই মানুষকে কোদের ভয় কাটিয়ে আবার আমরা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবো। আগে খুব শীঘ্রই, তবে সংখ্যাটা বোধহয় 33 হবে। এই যে এই মানুষটাকে নিয়ে, তাই নয় কি? জগা পাগলার কাঁধে হাত রেখে বলি আমার কথাগুলো। সেগুলো শুনে নৃপতি বাবু প্রথমে খানিক অবাক হলেন। লক্ষ্য করলাম তার দৃষ্টি আমার বেশভূষার ওপর। যতদূর মনে পড়ে, সারা রাত কাদা জলে ভরা জঙ্গলে কাটানোর ফলে সেই সময় আমার আর জগা পাগলার জামা কাপড়ে খুব একটা তফাৎ ছিল না। তবে ওই যে ঘাড়ের এক পাশ দিয়ে পৈতের বন্ধনীটা, সেটা চোখ এড়ায়নি নৃপতি বাবুর। আপনি কে বামন ঠাকুর? তাজপুকুর গ্রামে অমঙ্গলজনক সময়ে কি উদ্দেশ্যে? অতি সংক্ষেপে আমার তালপুকুর গ্রামে আসার উদ্দেশ্য জানালাম বটতলায় দাঁড়িয়ে থাকা সকলকে। সাথে সাথে গ্রামের সকল ভয়ার্ত গ্রামবাসীদের আশ্বস্ত করতে এও বললাম, হয়তো পরমেশ্বর আমাকে আপনাদের এই অমঙ্গলের গ্রাস থেকে মুক্তি লাভের জন্যই পাঠিয়েছেন, তবে সেই পথ বড়ই কঠিন। নৃপতি হালদার আমাকে কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় একটা ছেলে কোত্থেকে দৌড়ে এলো বটতলায়। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে সে বলল, কথা 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 ওই ওই ওইদিকে এখন গরুর গাড়ি উল্টে বই আছে কথা। তার মধ্যে বড় বড় মানুষের হাজি মাটিতে মাটিতে একখানে লুটে বুঝি খাইতেছে কথা। হ্যাঁ, আর গরুগুলা জঙ্গলের ভিতরে মনে হয় পালাইছে। একটা একটা খুলি সাউনের ভেতরে ছিল, রক্ত দিয়ে একেবারে বাপরে বাপ কথা কথা এই নিশ্চয়ই ওই অগৈ কাজ। হয় মরা পাতাল নিশীদেরই কাজ এটা, আর কারণ নয়। বড় ভয়ঙ্কর সত্তা এরা, বড়ই চতুর। খুব কাছের মানুষদের রূপ ধরে মায়ায় বাঁধে শিকারকে, আর তারপর আজ্ঞে বামন ঠাকুর, এই বেতের চাষ থেকে মুক্তি লাভের উপায় কি? এভাবে চলতে থাকলে যে পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। দয়া করুন বামন ঠাকুর, দয়া করুন, বাঁচান এই তালপুকুর গ্রামকে, আপনি বাঁচান। গ্রাম প্রধান নৃপতি বাবুর এবং সাথে সাথে বাকি গ্রামবাসীদের গলাতেও ফুটে ওঠে আকুতি এক করাল অভিশাপ থেকে মুক্তি লাভের আশায়। বটতলার শান দেওয়া বেদির ওপর সেই লাল কাপড়ের টুকরোটাকে রেখে মনে মনে গুরুদেবকে স্মরণ করে সকলের উদ্দেশ্যে বললাম, সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি এই পাতাল নিশীরা আশ্রয় নেয় পাতালের অতল অন্ধকারে, এবং সন্ধ্যা নামলেই তারা আবার প্রবেশ করে ভূলোকে। যে যাতায়াতের মাধ্যম হলো বিশ্বাসদের ক্ষেতের মাটির ফাটলের ভেতরে থাকা সেই পেতলের কলসিখানা। এই যে এই কাপড়ের টুকরোখানি, এটি কোনো সাধারণ কাপড়ের টুকরো নয়। এই কাপড় দিয়েই এতদিন বাঁধা ছিল ওই কলসিটার অভিশপ্ত মুখ। এই কাপড়ের টুকরো আসলে পাতাল নিশীদের থেকে বাঁচার এক মোক্ষম কবচ, আর আজ পুনরায় সেই কলসির মুখ বেঁধে ফেলতে হবে এই কবচটায়।
গোধূলির আলো মলিন হয়ে আসলে সন্ধ্যা নামতেই যখন কলসির ভেতর থেকে পাতাল নিশীদের প্রথম থাবা অন্ধকারের শিকার ধরতে প্রথম বেরোবে, ঠিক সেই সময় এই কবচটা শক্ত করে বেঁধে ফেলতে হবে ওই কলসির মুখে। চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে পাতালের অতল গভীরে থেকে আসা পাতাল নিশীদের যাতায়াতের সমস্ত পথ। তবে তবে কি বামন ঠাকুর? এই কাজ তালপুকুর গ্রামের কোনো বাসিন্দাকেই যে করতে হবে নৃপতিবাবু। কথাটা শোনা মাত্র একটা চাপা ভয়ের গুঞ্জন ভেসে ওঠে গ্রামবাসীদের মধ্যে। স্পষ্ট লক্ষ্য করলাম প্রধান নৃপতিবাবুর আড়ষ্ট পা দুটো খানিক পিছিয়ে গেল যেন। দম চাপা পরিবেশটায় শুনতে পেলাম সেই গলাটা, বেঁধে দেব কবচখানা কলসির মুখে, থাকবে সুখে গায়ের মানুষ। আমি মরলে যাসগে আমার ভুলে, কাঁদবি না কেউ করে নয়ন হাপুস। আর বাঁচলে পরে দিস খেতি, শুধু এক টুকরো দিল খুশ। জগা পাগলা সত্যি পাগলই ছিল, নয়তো অমন অবলীলায় এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজে রাজি হয়ে যাওয়াটা মোটেই সহজ কথা নয়। যাই হোক, নৃপতিবাবুর শতেক অনুরোধে গিয়ে উঠলাম তার বাড়িতে। তবে ওই এক শর্তে, জগা পাগলাকে আমার সঙ্গেই থাকতে দিতে হবে। উনি অবশ্য কোনো আপত্তি করলেন না, মেনে নিলেন সহজেই। ওনার বাড়িতে পৌঁছে স্নানের পর স্বল্প আহারাদি সপাক করে গ্রহণ করলাম। জগাও প্রসাদ পেল বটে। তখন আমার বয়স অতি অল্প, সিদ্ধি লাভের আশা তখনও পূরণ হয়নি। তাই বাঁকুড়ায় আমার গ্রামে সেই যে এক সন্ন্যাসী আমায় গাত্রবন্ধন ক্রিয়া শিখিয়েছিল, তার উপরেই অগাধ ভরসা করে মনস্থির করে উপস্থিত হলাম আমরা দুজনে সেই বিশ্বাসদের খেতে, বিশাল মাটির ফাটলটার সামনে। দেখলাম শুধু আমরাই নই, কিছু গ্রামবাসীও ক্ষেতের এদিক ওদিক দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে খেলে বেড়াচ্ছে আতঙ্ক আর কৌতূহলের এক অদ্ভুত মিশেল। নৃপতিবাবু যদিও বেলা থাকতে থাকতেই বেরিয়ে গেছেন পাশের এক গ্রামে কিছু বিশেষ কাজে। লালচে কাপড়ের টুকরোটা জগা পাগলার হাতে দিয়ে বললুম, দেখো ভাই, খুব সাবধান, কলসির ভেতরে চোখ রেখো ভাই। পাতাল নিশি নিজের মরণ থাবা বের করলেই একেবারে বেঁধে দিও কবচটা, ভয় পেও না যেন, নইলে ওই থাবার গ্রাস তোমাকেও নিয়ে যাবে টেনে ওই কলসির ভেতরে। কেমন? কথাগুলো শুনে জগার দেওয়া সাড়ায় তেমন ভরসা জাগলো না আমার মনে। বুঝলাম এবারে সে সত্যিই ভয় পেয়েছে। মনের ভেতরের আশঙ্কাগুলোকে বাড়িয়ে দিয়ে সূর্য অস্তমিত হলো এবারে। অপেক্ষা করতে লাগলাম সেই বিভীষিকার আগমনের। অন্ধকার ঘনিয়ে আস্তে আস্তে আমার কেমন যেন মনে হচ্ছিল বিস্তীর্ণ ক্ষেতের মাটি থেকে থেকেই কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। আশেপাশের বাকি গ্রামবাসীদের দিকে তাকিয়ে দেখি তাদের সবার চোখ আটকে রয়েছে কলসির অন্ধকার মুখটায়। এমন সময় হঠাৎ মনের ভেতরে সেই আসন্ন বিপদের আগাম আভাসের ধাক্কা দিল। স্পষ্ট বুঝতে পারছি পাতাল নিশিরা ক্ষিপ্রভাবে ধেয়ে আসছে। ছটফট করছে তারা ক্ষুধার জ্বালায়। ওই শোনা যাচ্ছে তাদের হাহাকার। পাতাল নিশীদের রক্ত জল করা আওয়াজ শোনা যেতেই বেশিরভাগ গ্রামবাসীরাই প্রাণ ভয়ে পালিয়ে গেল তখনই। যারা যারা তখনও রয়ে গেল তারা দেখলো কলসির মুখ থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়াশা, তাতে ছেয়ে যাচ্ছে চারিদিক। সেই ধোঁয়াশায় জ্বলে যাচ্ছে সবার চোখ। চিৎকার করতে করতে চোখ ঢেকে বাকি সকলে বসে পড়ল মাটিতে। কোন রকমে আমি দেখতে পেলাম কলসির ভেতরে এগিয়ে আসা সেই কুচকুচে কালো থাবাটা, আর সাথে সাথে আমি উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠলাম, জগা, জগা, কবচটা বেঁধে দাও,
একেবারে বেঁধে দাও শক্ত করে কলসিটার মুখটা। আর সাথে সাথেই একটা গগনভেদী কর্কশ চিৎকারে কান চেপে বসে পড়লাম আমি মাটিতে। একটা আশঙ্কাজনক মনোভাব আমায় গ্রাস করে এলো। ভয়ে ভয়ে মাথা তুলে সামনে তাকাতে দেখলাম ক্ষেতের বিরাট ফাটলটার ভেতরে টকটকে লাল কবচটা মুখে বেঁধে পড়ে আছে পিতলের কলসিটা। আবছা ধোঁয়াশায় দেখলাম গোটা বিশ্বাসদের ক্ষেতটাই ফাঁকা, জগা কোথাও নেই। তার মানে কি জগার? আমিও তাই ভেবেছিলাম। গ্রামের লোকরাও সাথে সাথে প্রচন্ড শব্দে কান্নার রোল তুললে। ওরে ওরে জগা কই গেল রে? হ্যাঁ, জগাটা মরি গেল নাকি? কই রে জগা? আমার মনটা ভারী হয়ে আসছিল ক্রমশ। ভাবলাম এই গ্রামেতে আর এক মুহূর্ত নয়। ক্ষেতের বাইরের দিকে পা বাড়াতেই দেখলাম দূর থেকে হনহনিয়ে ছুটে আসছে একটা লোক। কেমন অদ্ভুত তার হাঁটার ধরন। ওটা জগা না? সমস্ত গ্রামবাসী সল্লোষে চেঁচিয়ে ছুটে গেল জগাকে দেখে। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় গিয়েছিলে ভাই? পেরেত পালিয়েছে ভালো কথা, খাদ্য এখনো বাকি। নিয়ে এসেছি ছুঁচ সুতো, সেলাই করে বন্ধ করি ফাটা ক্ষতটাকে। জগা পাগলার কথায় আমরা সকলেই একসঙ্গে হেসে উঠলাম। অনেক কষ্টে ওকে বোঝালাম যে মাটির ফাটল কখনো ছুঁচ সুতো দিয়ে সারানো যায় না। সব ঝামেলা মিটলে ওই গ্রামেরই ময়রা হরিপদ জগাকে খুশি হয়ে পেট ভরে দিলখুশ খাওয়ালে। তাহলে বলো, ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো? আর তোমার বিশ্বাস হয়েছে আশা করি। তারানাথ শেষ প্রশ্নটা কিশোরীর উদ্দেশ্যে করে। তাতে ফিজেল হেসে কিশোরী বলে, দেখুন ঠাকুরমশাই, অবিশ্বাস করে লাভ নেই। আপনার এই গপ্পগুলো বিশ্বাস করতেই হবে, নইলে আপনি আর গপ্প শোনাবেন না যে।